সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আয়োজন এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহে শনি থেকে বৃহস্পতি সকাল ৯টা ৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ১/১ ডি ব্লকের দ্বীপ গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ৫ জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী জিজ্ঞাসার সিলসিলা। প্রদর্শনী চলবে ৫ জুলাই পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে ৩৫ জন আধুনিক ও সমসাময়িক শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ১২ জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে আমি আবার কখন বললাম যে আমি খালা থেকে ফুপু হতে চাই? কেন আম্মা? আগামী মাসে তোমার বিয়ে আম্মা। ভূতের গল্প প্রায় বাড়িতেই বলা হয় বা থাকে। তুই আমাকে রাত ৯টা ৩০ থাকছে একক নাটক। ১৬ বছর পরে দেশের মাটিতে পা রেখেছি আমি। এক জোড়া ছোট্ট চুরির সাথে আমার অনুভূতির গল্প করেছি। শাপলা 2C কোন দিকে? শাপলা 2C এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। কিন্তু লোকজন তো ওইদিকে। এই এলাকার লোকজন কিন্তু সব পাগল। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে বেশি না, একটু। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এ লগন গান শোনাবার। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের অতিথি প্রখ্যাত গীতিকার গোলাম মোর্শেদ। শুভ সকাল। আপনাকেও সকালে শুভেচ্ছা। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। দিনটা তো মনে হয় ভীষণ রকম ব্যস্ততার মধ্যে দিয়ে যায়, কারণ আমি যতটুকু জানি যে আপনি বেশ ওয়ার্কাহলিক একজন মানুষ এবং চান যে জীবনের পুরো সময়টা আসলে ব্যস্ততায় ঘিরে থাকুক। সকালটা কিভাবে শুরু হয়? সত্যি কথা বললে আমি সকালে একটু দেরি করে উঠি। আচ্ছা। রাত জাগি, সারাদিন কাজে পরে সামান্য লেখালেখির যে চেষ্টাটা থাকে সেটা রাত্রেই করি আর কি। হ্যাঁ, ঝামেলা থাকে না, টেলিফোন কল থাকে না। আমি ছোটোখাটো ব্যবসা করি, সে ব্যবসার তাগিদ থাকে না। তো যেহেতু রাত জাগি, সকালে একটু দেরি করে উঠি, খুব বেশি দেরি না, একটু দেরি করে উঠি। তো উঠেই তড়িঘড়ি থাকি আর কি, যে যতটুকু দেরি করে উঠলাম সেটাকে কভার করা যায়, তারপরে কাজে নামি। একজন মানুষ জেনে বুঝে বা না জেনে না বুঝে গানের জগতে প্রবেশ করলো, মানে এটা আসলে একমাত্র আপনি অবশ্যই সেই ক্ষেত্রে আপনার সমস্ত কৃতজ্ঞতা প্রকাশ করবেন আমাদের সঙ্গীত ব্যক্তিত্ব লাকি আকন্দের জন্য। তার জন্য সম্ভব হয়েছে আপনার একজন গোলাম মোর্শেদ হয়ে ওঠা। সেই জার্নিটা নিঃসন্দেহে এখনও আপনাকে অনেক রকম মানে তাগিদ অনুভব করায়। সেই সময়গুলোর কথা যদি মনে পড়ে, কোন স্মৃতিগুলো সব থেকে বেশি এখন বেশি মাথায় আসে?
আমি প্রথমে তো একটু বিস্মিত হচ্ছি আপনি এটা জানেন কিভাবে আর কি, যে মানে আমার ইয়েটা আপনি বললেন মানে জানেন আর কি। সুতরাং আমি এটা দীর্ঘ করতে চাই না। লাকি আখান্দ কিংবদন্তির সুরকার বা অনেক কিছু বাংলাদেশের না বলে আমি লাকি ভাই বলি আর কি। অনেক অনেক আগে, লেটস সে 77 ওনার সাথে আমার পরিচয়। আমি খোঁজ করে ওনাকে বের করেছি উনি কোনে থাকে, ওনার একটা গান শুনে আর কি। গান খুবই ভালোবাসতাম, কবিতা ভালোবাসতাম। যাক, অনেক খোঁজ করে ওনার বাসায় গেছি, যে ওনার সাথে পরিচয় হয়। এটার ডিটেল বলছি না। ওই সেদিনই 3-4 ঘন্টা ছিলাম। সেই থেকে কি কারণে আমি জানি উনি আমাকে খুব পছন্দ করতেন, তো আমরা একসাথে পথ চলে যেতেছি। সময় সুযোগ পেলে ওনার কাছে চলে যেতাম, উনিও আসতো আর কি। এরপরে সে সময় আমার ইউনিভার্সিটি লাইফ, ইউনিভার্সিটিতে আমি কালচারালি কিছুটা ইনভলভ ছিলাম, অর্গানাইজ করার ব্যাপারে, গান টান লেখা না, ওগুলো আমার মাথায়ও ছিল না। তখন কোন প্রোগ্রাম হলে আমি লাকি ভাইকে ডাকতাম, হ্যাপি আক্কান, যে ভাই হ্যাপি আক্কানকে ডাকতাম। এইভাবে চলছিল। একটা স্টেজে বোধ হয় 81, 82, 83-তে বোধ হয়, তখন আমি ফরাসি শিক্ষা কেন্দ্র আছে ইয়াতে ধানমন্ডিতে, আলিয়ান্স ফ্রান্সিস, তো আমি ওখানে ফ্রেঞ্চ শিখতাম। আচ্ছা, একটা কিছু সময়ের জন্য ওইখানকার কালচারাল সেক্রেটারি ছিলাম। তো ওইখানে প্রত্যেক ওটা ফ্রান্সের মানুষদের, ওরা উৎসব মুখর কেনা বলে জীবন আছে ওদের, তো প্রায় অনুষ্ঠানই হতো, কালচারাল অনুষ্ঠান। তো সেখানে লাকি আকান্ত হ্যাপি আকান্ত আসতো, তো একসাথেই আমরা সময় কাটাতাম আর কি। উনি মানে এত সব কেনা বলে গান আছে, আমি লিখতে পারি কিনা সেটাই তো জানতাম না। কোনোদিনও জিজ্ঞেস করি নাই যে আপনার কোনো কিছুতে আমি সম্পৃক্ত হতে পারি কিনা। ওনার সঙ্গটা পেতাম, আমারও ভালো লাগতো, ওনারও ভালো লাগতো, অতটুকুই ছিল, ওই পর্যন্ত। দেখেন তারপরে অনেক পরে যখন হ্যাপি আকান্ত আর নাই এই পৃথিবীতে, সে ঠিক সে সময় রিক্সা করে আমরা পার হচ্ছি, আমি বোধহয় গাড়িতে ছিলাম, রিক্সা করে আমার হাত তুললো, তারপরে থামলাম, এই তুমি কোথায়, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি জানো হ্যাপি মারা গেছে? আমরা লাকি ভাই, আমি ওনাকে ভাই ডাকতাম, যদিও আমরা বন্ধুর মতো ছিলাম। ওনাকে আমি আপনি রেখেছি, আমাকে উনি তুমি বলতেন, বলে আমি জানি। এবং আপনাকে উনি মাসু ডাকতেন। বাবা, আপনি আমি রিয়েলি সারপ্রাইজ। হ্যাঁ, আমার ডাক নাম মাসু, মা এবং সু। হ্যাঁ, তো আমার খুব কাছের লোক করে আমাকে মাসু ডাকে। তো লাকি ভাই একজন, বলো মাসু তুমি কি জানো এই, তো বললো যে তুমি এখন কোথায়? আমি ওই গার্মেন্টস রফতানি ব্যবসায়ের সাথে জড়িত ছিলাম। তো বললো আমি তোমার এখানে আসবো, আমি কিন্তু অবশ্যই আসবো। তো আমি বললাম আপনি আসবেন, এটা তো আর আমার কিছু বলার নেই, আপনি আসলে তো ভালো লাগবে, আপনাকে দেখলেই আমার ভালো লাগার কথা। তো আপনি আসবেন। খেয়ালি মানুষ তো, তারপরে বোধহয় 2 বছর আর দেখা হয়নি, কিন্তু 2 বছর বা 1.5 বছর পরে উনি ঠিকই আবার খুঁজে বের করেছে আমাকে। আমার ধানমন্ডিতে ছিল আমার অফিস, 11A-তে 77 নম্বর বাড়ি। আসছে, খুব ভালো লাগলো আর কি। আমার বসে কথাটা বললাম, চাটা খেলাম, তারপরে আমরা লাকি ভাই কি প্ল্যান কি আপনার, কতদিন দেখা নেই, মানে এরকম কি অনেক 2 বছর 3 বছর পর পর দেখা হবে? বলে না আমি আসি তোমাকে কথা বলার জন্য, আমি এখানে বসবো তোমার এখানে। মানে বাহ, কি বলেন, ভীষণ আনন্দের বিষয়। বসে গেল আর কি। আমার কেন জানি মনে হয়েছে, আমি জানি না, লোকটাকে এত ভালোবাসি গানের জন্য। আমি লাকি ভাই একটা কাজ করি, আমার কথা শুনবেন আপনি? বলো। খুব সুন্দর, উনি কিন্তু খুব গুছিয়ে কথা বলতেন, আপনারা নিশ্চয়ই জানেন, খুব ঠান্ডা মাথায় গুছিয়ে কথা বলো। হ্যাঁ বলো। তো আমি বললাম যে আপনাকে আমি একটা ছোট্ট অফিস রুম দিব, কাগজ কলম দিব, আপনি এই যাবৎ কত গান কেন সুর করেছেন এটা লিস্ট করেন, তার মধ্যে কোনটা প্রকাশিত হয়েছে, কোনটা প্রকাশিত হয় ভাগটা করেন, টিভিতে কোনটা গেছে, বেতারে কোনটা গেছে, কোন শিল্পীর কণ্ঠে কোন শিল্পীর কণ্ঠে। তো আমি বললাম এই ডিটেলগুলি, এগুলো অফিসিয়াল কাজ, আমরা যেটা করি আর কি, এটাই অনুবর্তিয়ে দেওয়ার চেষ্টা করলাম। উনি চুপ করে শুনে বলে হ্যাঁ করবো। আমি সাথে সাথে কাগজ কলম দিলাম, করে আমি আমার কাজে চলে গেলাম। ঘন্টা দেড়েক পর আমি ওনার রুমে ঢুকলাম, ঢুকে দেখি উনি লিখছে আর কি। লেখা দেখে আমার খুব খারাপ লেগেছে, যে কাকে দিয়ে কি করছি, মায়া লেগেছে, খুব মায়া লেগেছে। এটা উনি তো এটা নয়, লাকি এখন তো এই জিনিস লিস্ট করার কথা না, উনি থাকবে খেয়ালে মানুষ, খেয়ালে বসে বসে সুর করবে। খুব খারাপ লেগেছে। তো আমি লাকি আমার খুব ভালো লাগছে, এটা বললাম আর কি, আপনি করতে থাকেন। দেখলাম একটা পৃষ্ঠা প্রায় শেষ, ওদিন আর কিছু কথা হয়নি। তারপরে প্রত্যেক দিনই আসতো, প্রত্যেক কাজটা করতোই নি, টুকটুক করে করতো আর কি। আমি আবার দেখতাম এর মধ্যে কারা কারা। সেইগুলো কি এখন আছে আপনার কাছে? থাকার কথা, আমি কিন্তু সব রেখে দিয়েছি। আপনি মানে
একটু কষ্ট হবে, মানে এই পার্টটা বের করতে আমার কষ্ট হবে, বাট আছে নিশ্চয়ই। আচ্ছা, হয় না যে রাখা তো একটা ডিফিকাল্ট, হ্যাঁ। এত বছর আগে। যাই হোক, তো 3-4 দিন পরে আমাকে বলে যে মাসুদ তোমার সাথে কথা আছে। আমি জি বলেন লাকি ভাই। বললো আমি একটা দিন বহু দিন ধরে বহু বছর ধরে চিন্তা করছি, তোমাকে কখনো বলা হয়নি। না বলেন না প্লিজ বলেন, কি দরকার বলেন। বলেন আমি ভাবছি আবার গান শুরু করবো, আমি আবার গানে ঢুকবো, অনেক দিন গান করি না, তো করবো একটা শর্তেই, তোমার লিখতে হবে। আচ্ছা, আচ্ছা, তা আমি তো আকাশ থেকে পড়লাম আর কি, আকাশ থেকে তাপাস করে পড়লাম। আমি বললাম যে লাকি ভাই এটা কি বললেন, আমার অফিসের সামনে একটু মাটির জায়গা আছে, আপনি যদি কোদালের একটা ব্যবস্থা করতে আমি মাটি কাটতে পারবো, কিন্তু এই গান লিখতে পারবো না, আমি গান করতে লিখবো, আমি তো আমার কোনো ভাবনার বাইরে। ওই ঠান্ডা মাথায় বললো না আমি জানি তুমি পারবে। ওই কথা নিয়ে চুপ করে বসে আছে, কি মুশকিল। আচ্ছা যাক, এরপরে তো অনেক ব্যাপার স্যাপার ছিল, পরে ডিসাইড করলাম যে ওনাকে খুশি করার জন্য 2 লাইন লিখে দিই, যেহেতু আমি কবিতা টবিতা প্রচুর পড়তাম, হ্যাঁ। তো সেই সুবাদে হয়তো বা 2 লাইন লিখতে পারবো বলে আমি লিখলাম। এবং গানও শুনতেন আপনি প্রচুর? হ্যাঁ, প্রচুর গান শুনতাম, কবিতা পড়তাম ইত্যাদি আর কি। সেটার প্রভাবটাই হয়তো পড়েছে গানের উপর হয়তো বা, বাট আমি তো জানি না ইনফ্যাক্ট। হ্যাঁ, গান তো আমরা সবাই শুনি, অনেকেই আমরা কবিতা পড়ি, এটা আমি বলবো না যে আমি একলাই পড়তাম। যাই হোক, তো একদিন বসে অফিসেই, তো আমার অফিসেই আমি বললাম ঠিক আছে লিখে দিই কিছু একটা, তো লিখে দিলাম একটা গান। আমি বললাম কি ভাই দেখেন এটা হয় কিনা, মুখ অন্তরা সঞ্চারী, সেকেন্ড অন্তরা, এগুলি তো ওইভাবে তো দেখিনি কখনো গানকে, যা মনে হয় মানে আমার আন্দাজ যেটা আসছে আর কি, সেভাবে একটা জিনিস লিখে দিলাম। দেখে আমি আবার চলে গেলাম, কতক্ষণ পর আমাকে ডাকে শোনো বলে গানটা কিন্তু আমার হয়ে গেছে। এবং 30 মিনিটের মধ্যে সেই গানের সুর করা হ্যাঁ, হয়ে উনি গেছে। তো এটা ব্যাপারে কি বলবো, অতুলনীয় আর কি, রেডি থাকে ওনার আবেগের মধ্যে সবসময় থাকে আর কি। উনি গানটা গাইছে, তো আমি না অবাক হয়ে শুনছি, এত সুন্দর গান, আমি যে লিখেছি এই গানটাই সেটা, এগুলো মাথায় নাই আর কি। কেমন লাগলো, আমি লাগবে এখন শুরু করলেন, বলে হ্যাঁ। আমি দারুণ, বলে এটা দেখো তো কোনটা, দেখি আমার লেখা তো গানটা উনি করেছে। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং, এটাই বলবো। তারপরে তো জীবনে বৃতৃষ্ণা আমার, না এই গানটা করার পরে উনি যেটা বললেন যে অ্যালবাম করার দেখো পরিকল্পনা আমি করা বলেছি হলো। তুমি তো পারবে, দেখো কি দাও, তো আমরা এখন রেগুলার কাজ করব, হ্যাঁ। একদম একটা অ্যালবাম করব। সেটা নিয়ে একটা বড় রকমের প্রস্তুতি শুরু হয়ে যায় ডাকলো, তখন ওনার প্রিয় মানুষ ছিল সামিনা চৌধুরী, ওনাকে ডাকলো, ওনার হাজবেন্ড আসলো, আরো অনেকে আসলো আর কি, পুরা অনেক ইয়াং জেনারেশনে যারা এখন বেশ নাম করা শুরুকারী, সবাই নাম বললে অনেক নাম, সবাইকে আসলো এবং বললো আমরা একটা কাজ করবো, আমি লিখবে মোর্শেদ সাহেব লিখবে, আমি শুরু করবো, এইভাবে শুরু। তারপরে 1-2টা করে যখন 12টা গান হয়ে গেল, 12-13টা গান হয়ে গেল, তখন বলে একটা অ্যালবাম করব। সেই অ্যালবামের শিরোনাম ছিল বিতৃষ্ণা জীবনে আমার। এই হ্যাঁ, বিতৃষ্ণা জীবনে আমার, এই অ্যালবামটি যখন রিলিজ হয় তখন গোলাম মোর্শেদের গীতি কবি হিসেবে যে পরিচিতিটা সেটা তৈরি হয়, এবং যখন বিভিন্ন মানে রাস্তার মোড়ে মোড়ে বা যে কোনো জায়গায় যাচ্ছেন এই গানগুলো শুনছেন, তখন কেমন লাগতো? না সব পুরনো কথা তো, মানে এটা অদ্ভুত ব্যাপার, মানে গান যখন রিলিজ হয়ে গেল স্বপ্নের মতো, কিন্তু স্বপ্নের মতো হলো এটা যে আমি যে এটার সাথে জড়িত অতটুকু কখনোই ভাবতে পারিনি। আমার এলিফ্যান্ট রোডে একটা ফ্যাক্টরি ছিল, গার্মেন্টস ফ্যাক্টরি, একদম মেইন রোডে আর কি, ঠিক গীতাঞ্জলি একটা ইয়ে ছিল তার উল্টো দিকে, অগ্নিবীণা বা গীতাঞ্জলি নাম করা প্রডিউসার গানের, তো ওইখানে গান বাজতো কোনো রিলিজ হলে আর কি। তো ওই গান তখন রিলিজ হয়ে গেছে, 2-3 দিন পর আমি যখন বারান্দায় আসছি, ফ্যাক্টরি কাজ করে বারান্দায় একটু রেস্ট নিতে আসছি, দেখি একটা গান যাচ্ছে, বিশাল আওয়াজে গান হচ্ছে, লিখতে পারি না কোনো গান তুমি ছাড়া, জেমসের। হ্যাঁ, এই গান এখানে কোথায়, আরে এই গান আমি লিখেছি, আরে এই ব্যাপারটা ঘটনা কি, এইভাবে আর কি। আমি এটা সেই সময় আপনার কাছে খুব অবিশ্বাস্য বলে মনে হতো না যে আপনার লেখা গান জেমস, আয়ুব বাচ্চু, তপন চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, এনাদের কণ্ঠে সে সময় আপনার গান যাচ্ছে, এটা ওই সময়টাতে অবিশ্বাস্য বলে মনে হতো না? অবিশ্বাস্য বটে, আমি তো অনেকদিন বিশ্বাসই করতে পারি যে আমি গান লিখি এবং সবাই গান গাচ্ছে। আমি খুবই ভাগ্যবান, লাকি ভাই ছিল সেজন্য, এবং ভাগ্যবান শুধু লাকি ভাই ছিল না যে আমি গান লিখতে পারি, ভেতরে যে পারাটা ছিল ওটা উনি জাস্ট ইয়ে দিয়ে কোনো একটা কিছু দিয়ে টেনে উঠে নিয়ে এসেছেন, তো বের করেছে এবং গানটা হয়েছে। কিন্তু আমি উপলব্ধিতে আসছি অনেক পরে যে আমি গান লিখি, মানে সবসময় আরে গান সুন্দর, কিন্তু পরের মুহূর্তে মনে হতো আমি গান লিখেছি, প্রথমে এই গানটা আমার এটা মনে হতো না আর কেমন। তো এই আর কি, তারপর তো
এখন পর্যন্ত সেই ঝামেলায় আছি আর কি। লাকি ভাই চলে যাবার পরে আপনি যখন গান লিখছেন, মানে সেই সময়টাতে তাকে যে ফিল করা, কোন একটি গান আপনি লিখলে সেটা উনি থাকলে কিভাবে শুরু করতেন, এই ব্যাপারগুলো কাজ করে কি? ধরেন আমি সে লাস্ট গান যেটা লিখেছি ধরেন 1 সপ্তাহ আগে লিখে কিন্তু আমি বিপদে পড়ি মানে যে এখনকার সবাই ট্যালেন্টেড, এটা আমি ইয়াংরা আমি মনে করি এরাই এই সুরকে ইয়ে করবে আর কি। হ্যাঁ, সেটা তো আছে, আমি ছোটদের বা ইয়াংদের সাথে কাজ করতে পছন্দ করি, কিন্তু লাকি ভাই প্রশ্ন আসলে তো আমি ওই জায়গাটাতে তুলনা করতে পারি না আর কি। তো লিখি ওনার কথা মনে হয়, বাট লাকি ভাই অনেকক্ষণ এইভাবে দেখতো, দেখে রেখে হয় গিটার নালে হারমোনিয়ামটা নিয়ে করে ফেলতো। কখনো বলে নাই যে মাসু এই কথাটা চেঞ্জ করো না। আমার মনে উনি কেন একটা স্বজন প্রীতি ছিল বা ভালো লাগা স্বজন প্রীতি ছিল আমার প্রতি, নাহলে এখন তো আমি চেঞ্জ করি, আমার লেখা একবার দেখি না এটা ঠিক হয়নি, অথবা আমার ইয়াং কোনো সুরকার বলে মাসু ভাই এই কথাটা একটু দেখেন না চেঞ্জ করা যায় কেন, আমি মাইন্ডও করি না, কারণ সময়ের প্রয়োজন, হ্যাঁ সময়ের প্রয়োজন, রিফাইনমেন্টও দরকার আছে। বাট ওই যে বললেন লাকি ভাইয়ের কথা শেষ যদি 1 সপ্তাহ আগেও লিখে থাকি, লেখা শেষ হলে ওনার কথা মনে পড়ে, আর ওনাকে কথা মনে পড়ে এবং এটা মনে হয়েছে উনি অসুস্থ হয়ে মারা গেছেন, এটা আমরা তো চলে যাব সেটা আমরা এই বাংলাদেশে আমরা কিন্তু আমি সহ আমরা কিন্তু ওনাকে ধারণ করতে পারিনি। ওনাকে দেখেছি উনি খেয়ালি লোক, কখন যাবে কখন আসবে এভাবে দেখেছি, উনি তো এরকমই হবে। ওনাকে কেন আমরা বসাতে পারিনি, কেন হারমোনিয়াম দিয়ে গিটার দিয়ে কেন ফুল দিয়ে বসাতে পারিনি, আমরা কিন্তু বসাইনি। যাই বলেন না, আমরা সবাই ওনার সঠিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের প্রশংসা করি, জায়গাটাতে কিন্তু অনেকটা অভাব উনি আছে। সময়কালে ওনাকে বোধহয় ওনার আরো 2000 গান থাকা উচিত ছিল বাংলাদেশে। আমি না, আরো অনেক ভালো ভালো গীতিকারও তো আছেন, কেউ কাছে যাননি, ভয় পেতেন হয়তো ওরা। যে সময়টাতে আপনি গান লিখছেন সেই সময় সমসাময়িক গীতিকার হিসেবে আপনি কাদেরকে পেয়েছিলেন? সেই সময়ে আমার কিন্তু তেমন মনে পড়ছে না, একজন ছাড়া আর কি। আর তার মানে ওনাদের ছোট করছি না, ওনারা তখনও কিংবদন্তি লেখক গীতিকার তো ছিলেন। আমার নিজের ব্যর্থতার কারণে আমি অন্য জগতের মানুষ, ব্যবসা করি, সেই কারণে ওই কনসেন্ট্রেশনটা আমার ছিল না। আমি শুধু কাউসার আহমেদ চৌধুরীকে চিনতাম, লাকি ভাই জোট জুড়িছে যিনি ছিলেন, জোট আর কি। আপনি যে গানি লাকি ভাই বলেন, হ্যাঁ সবগুলো তো কাউসার, ম্যাক্সিমাম কাউসার ভাই লেখা। ওনার লেখার দেখে আমি অনুপ্রাণিত হয়েছে। আমায় ডেকোনা থেকে শুরু করে সবকিছু তো ওনার লেখা, তো ওনার কথা মনে পড়তো আর কি। সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, এটা অবধারিতভাবে সত্যি, কিন্তু এই পরিবর্তনটা যখন একজন শিল্পীর শিল্পকর্ম বলি বা শিল্পীর সৃষ্টি বলি সেটাকে প্রভাবিত করে, কারণ জেনারেশনটা চেঞ্জ হচ্ছে, সুতরাং গানের ভাষাগত জায়গাতেও অনেক পরিবর্তন আসে। এই চ্যালেঞ্জটা কি আপনি ফেস করেন কিনা এখন গান লিখবার ক্ষেত্রে? আমি চ্যালেঞ্জ অবশ্যই ফেস করি, আমি কিন্তু মজা পাই, এমন না যে এই কি হলো এখন কি ধরনের, আমি কিন্তু মজা পাই, কারণ সময়ের তো একটা দাবি আছে, অবশ্যই সময়ের একটা ঝাঁকুনি আছে। তো সেটা যদি আমি না বুঝি তাহলে তো আমি তো তাহলে গেলাম, এমনি তো বুড়ো হয়ে গেছি, তারপরে যদি ওইটা না বুঝি তাহলে তারও আর কি। তো আমি আই রিয়েলি এনজয়, এবং লাকি ভাইয়ের পরে প্রচুর ইয়াং সুরকার আমার সাথে বসে কাজ করেছে এবং খুব ভালো কাজ করেছে। হয়তো আপনারা 2-1টা গান শুনে থাকতে পারেন। এখনও যারা কাজ করছে, আমি কিন্তু এই যে গত কয়েক মাসই 4-5 জন সব ইয়াং স্টারদের জন্য গান লিখছি আর কি। সামনে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, আয়ুব বাচ্চু ভাই নেই, অনেকে নেই, লাকি ভাই নেই, অনেকে নেই, তো একটা ভ্যাকুয়াম হচ্ছে, তো এটা পূরণ হয়ে যাবে, কারণ সবসময় স্টাররা তৈরি হয় আর কি। তো আমি ওদের নিয়ে এখন কাজ করছি, আমি জানি যে এরাই আসবে ইয়াতে আর কি, আমার ভালো লাগছে। আপনার লেখা কোনো গান একজন সঙ্গীত শিল্পী গাইলেই সেই গানটা বেশ জনপ্রিয় হয়ে যায়, সে হয়তো স্টার হয়ে যায়, এই ব্যাপারটা আপনার ভিতরে আসলে কি ফিল দেয়, মানে কি অনুভূতি দেয় এটা? না, কথাটা পুরোপুরি সত্যি না, হয়তো বা আমার গান, আমার লেখার স্টাইল পছন্দ করে অনেকেই আর কি, এটা বলবো। বাট আমি ওই তো গান লেখার পরে একটা মুসিবত তো থাকেই, কাকে দিয়ে সুর করাবো, কে গাইবে প্রপারলি, কার সাথে, যখন হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে না ঠিক আছে আর কি, ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। কারণ আমি তো ধরেন লিখি, কিন্তু লেখার চেহারাটা কিন্তু একটা আয়নাতে দেখতে হয়, আয়নাটা হচ্ছে কণ্ঠ।
আমার লেখার একটা আয়না আছে, তো যে এই লেখাটা যে কত ভালো হলো, প্রতিচ্ছবিটা হ্যাঁ প্রতিচ্ছবিটা হচ্ছে ওইটা কণ্ঠ, যার কণ্ঠে আসে তখন মনে হয় আচ্ছা এই গানটা আমি লিখেছি। মানে এটা একটা ক্যানভাসের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্যানভাস ওইখানে আঁকতে হয় আর কি, ঠিক সেটাই আছে। সেটাই। অথবা- ক্যানভাসটা যদি ভালো না হয় আউটকামটা প্রপারলি আসবে না। হতে পারে। আবার অথবা আপনি বলতে পারেন যে যারা লিখেন তারা কিন্তু জমির মালিক, তাই ওই জমির উপরে ফাউন্ডেশন দেওয়া হয়, বিল্ডিং হয়, ইন্টেরিয়র ডেকোরেটর হয়, তারপর দেখে আর কি, মানুষ তখন ভিজিবল হয় যে না এটা এত সুন্দর বাড়ি, একইভাবে এটা এত সুন্দর গান, এরকম আর কি। যখন কোনো শিল্পীরা আপনার গান গাইছেন এবং কোথাও না কোথাও গিয়ে হয়তো গীতিকারের নাম বা সুরকারের নামটা সামনে আসে না, সেটা দেখে কি মন খারাপ হয়? মন খারাপ হয়, মন খারাপ হয়ও না। মন খারাপ হয় এই কারণে যে আসলে একটা গানের শক্ত পাঠ তো গীতিকাররা, বাট বাংলাদেশে অনেক আগে যখন আমি গান লেখা শুরু করেছি, আমার জন্য না, আমি অনেককে দেখেছি গীতিকারদের মানে খুবই খারাপ অবস্থা আর কি, তাদের ওই চেয়ারটা নাই যে চেয়ারটা থাকার কথা ছিল। এখন উন্নতি হয়েছে অনেক, আমি বলবো আর কি। ভীষণ ভালো লাগলো কথা বলে আপনার সাথে, কিন্তু আসলে আরো অনেক কথা মনে হয় জমে থেকে গেল, যেগুলো কথা না, সেটা জানবার ছিল। পরে হবে, হ্যাঁ। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার আজকে গুরুত্বপূর্ণ সময় বা মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন সেজন্য। আপনাকেও ধন্যবাদ, এবং এনটিভি তো আমার একটা প্রিয় টিভি চ্যানেল, তো এনটিভিকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। শুভ কামনা রইল। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ হোক আপনার প্রতিটি মুহূর্ত।